আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে সক্ষম করার ঘোষণা। পলাতক বা বিচারাধীন আসামি দণ্ডিত বন্দীদের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা, সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজ্য। বন বিভাগের সব পর্যায়ে বদলি ও পদোন্নতিতে মোটা অঙ্কের লেনদেনের অভিযোগ, টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ। এবং ফেব্রুয়ারির মধ্যে ভারত থেকে 50 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 2%। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের গ্রামীণ খেলাধুলা আয়োজনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, এটিই সরকারের লক্ষ্য। চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে সক্ষম করে গড়ে তুলছি। বিস্তারিত নীলাদ্রি শেখরের রিপোর্টে। শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্যে দিয়ে এবারে 31 জন মিডশিপম্যান এবং 32 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার পদে কমিশন লাভ করলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের নেভাল একাডেমিতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিডশিপম্যানকে পুরস্কার বিতরণের অনুমতি প্রদান করছি। সেরা চৌকস হিসেবে মিডশিপম্যান মেহরাব হোসেন অপি সোর্ড অফ অনার লাভ করেন। মিডশিপম্যান হামিদ হোসেন নৌপ্রধান স্বর্ণপদক এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার হতে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট ফরিদুর রহমান বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। আমাদের সবসময় লক্ষ্য যে আমাদের এই দেশটা স্বাধীন দেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে এবং আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সব রকম প্রস্তুতি নেব, কিন্তু কার সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। দেশকে এগিয়ে নিতে যে যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এমনকি আমাদের সচিবরাও উদ্যোগ নিয়েছেন এবং আমাদের প্রত্যেকটা বাহিনী থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে যার মতো সীমিত আকারে গৃহহীন মানুষ বা ভূমিহীনদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে যাচ্ছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঠিকানা হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই মুজিব বর্ষ পালনে আমি মনে করি সব থেকে বড় উদ্যোগ, যা আমাদের দারিদ্র্য বিমোচনে কাজ করবে, আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনাও নিয়েছি। নৌবাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নৌবাহিনী এখন একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আদালতে মামলা করে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। পিকে হালদার সহ পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আর আইনগত কারণে অর্থ পাচারকারীদের নাম প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট। অ্যাটর্নি জেনারেল বলেছেন, অর্থ পাচার রোধে বিদ্যমান আইনের দুর্বলতা দূর করার পরামর্শ দিয়েছেন তিনি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। অর্থ পাচার মামলার আসামি পিকে হালদার বিদেশে পলাতক থাকলেও তার বক্তব্য প্রকাশ করছে কিছু গণমাধ্যম। বিষয়টি লিখিতভাবে হাইকোর্টের নজরে আনে দুদক। তারা বলেন, পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মুহূর্তে তার বক্তব্য প্রচার আইনগতভাবে ঠিক নয়।
শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। মানে অভিযুক্ত কোনো পলাতক আসামি এবং দণ্ডিত কোনো আসামি কোনো লাইভ টক শো, কোনো তার বক্তব্য কোনো গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার না হয় সেই বিষয়ে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন। অর্থ পাচারের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক করেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। পাচারকারীদের নাম এবং টাকা ফেরত আনা নিয়ে কথা বলেন তারা। আনা সম্ভব তো সময় লাগবে আর কি, কারণ আমরা তথ্য পাবো, সেগুলো আবার আইন প্রয়োগী সংস্থাগুলো সেখান থেকে অনুমোদন নিয়ে আসবে, কোর্টে মামলা দায়ের করবে। ওয়েবের মাধ্যমে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা ওনারা দিচ্ছেন, সেগুলো আমরা সংশ্লিষ্ট দেশের অনুমোদন ছাড়া কাউকে আমরা প্রকাশ করতে পারবো না। কিছু আইনের চেঞ্জ করতে বলছি, আমি নিজেই বলছি কাস্টমস একটা চেঞ্জ করতে বলছি আমি। আমাদের যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, এটা যদি আমরা বাইর করতে পারি কারা কারা জড়িত, তাহলে তো আমরা অনেক কিছু বাইরে করতে পারবো। বৈঠকে অ্যাটর্নি জেনারেল ছাড়াও দুদক, এনভিআর, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বন বিভাগের শীর্ষ পদ থেকে শুরু করে সব পর্যায়ে বদলি ও পদোন্নতিতে বড় ধরনের অর্থ লেনদেনের অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে যুগোপযোগী আইন প্রণয়ন এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার সহ বন অধিদপ্তরকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। শমিক আহমেদের রিপোর্ট। সক্ষমতার মধ্যে রয়েছে বন বিভাগে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, কর্মকর্তাদের যোগসাজশেই বনভূমি দখল হচ্ছে এবং বাধাগ্রস্ত হচ্ছে বন সংরক্ষণ। বন বিভাগের আইনি দুর্বলতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অনিয়ম এবং মনিটরিংয়ের ঘাটতি সহ আরও নানা দিক উঠে আসে গবেষণায়। অধিদপ্তরের শীর্ষ পদ সহ সকল পর্যায়ে বদলি ও পদায়নে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ করেছে টিআইবি। প্রধান বন সংরক্ষক পদে পদোন্নতি বা নিয়োগ দ্বারা পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা পর্যন্ত বিধি বহির্ভূত অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। বন সংরক্ষক পদে নিয়োগ ও বদলির ক্ষেত্রে 20 থেকে 25 লক্ষ টাকা, বিভাগীয় বন কর্মকর্তা পদে পদোন্নতি অথবা বদলির ক্ষেত্রে 10 থেকে 1 কোটি টাকা, প্রকল্প পরিচালক পদে নিয়োগ অথবা পদায়নের ক্ষেত্রে 1 থেকে 1.5 কোটি টাকা, মন্ত্রণালয়ের নীতি নির্ধারক ও ব্যক্তিগত সহকারী এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মকর্তাদের একাংশকে অর্থ প্রদান করা হয় বলে অভিযোগ রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যবস্থাপনার আধুনিকায়ন সহ 15টি সুপারিশও করেছে টিআইবি। বন উজাড়, বনভূমি বেদখল ও অবৈধভাবে বনভূমি বরাদ্দ কিংবা তার ব্যবহারের সাথে বন অধিদপ্তরের কর্মকর্তাদের একাংশের সম্পৃক্ততার মাধ্যমে যোগসাজশের দুর্নীতির এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ হয়েছে। এখানে বাস্তবে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে। এক্ষেত্রে আমরা অন্যদিকে দেখলাম যে অধিদপ্তরের নিয়োগ, পদোন্নতি, বদলি এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার আর্থিক অনিয়মের মাধ্যমে এই প্রতিষ্ঠান জর্জরিত। বন আইনের বিধিমালা অনুপস্থিত, এটা খুবই অবাক করার মতো একটা বিষয়, এবং 93 বছরের পুরনো আইন সংস্কারের সদিচ্ছার সম্পূর্ণ ঘাটতি আমরা এখনো দৃশ্যমান দেখছি। বন বিভাগের দুর্নীতি ও অদক্ষতার কারণে উপকূলীয় অঞ্চলে অভিযোজন ব্যয় বাড়ছে বলে মন্তব্য করেছে টিআইবি। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সামনের ফেব্রুয়ারির মধ্যেই ভারত থেকে 50 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের আলোচনায় তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বর্তমানের চেয়ে বাড়িয়ে জিডিপির 2% করা হয়েছে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। কোভিড-19 নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বাংলাদেশের সাফল্য এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা। আয়োজক স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এর করোনা ভাইরাস মোকাবেলা বিষয়ে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 20তম স্থান অর্জন নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। তারা দেশের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেন। ডিসেম্বর 2020-এ প্রভাবশালী ও খ্যাতিমান মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত কোভিড রেজিলেন্স র্যাঙ্কিংয়ে এ তথ্য অনুযায়ী বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে 20তম অবস্থান ও দক্ষিণ এশিয়ার শীর্ষ অবস্থান গ্রহণ পেয়েছে।
প্রায় প্রতিটি রিজিয়নে কিন্তু আমরা এক ধরনের এই কোভিডের সম্প্রসারণ দেখতে পেয়েছি, যদিও সাউথ ইস্ট এশিয়ার রিজিয়ন এবং ইস্টার্ন মেডিটেরিয়ান রিজিয়নে কিছুটা ব্যতিক্রম। সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে, সেখানে বাংলাদেশেরও কন্ট্রিবিউশন রয়েছে এই নিম্নগতি ধরে রাখার ক্ষেত্রে। স্বাস্থ্য সচিব জানান, ফেব্রুয়ারি নাগাদ যে 50 লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে তা অগ্রাধিকারের ভিত্তিতে 25 লাখ মানুষের মধ্যে দেওয়ার জন্য তালিকা করা হচ্ছে। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের জিডিপির 0.9% দিয়ে আমাদের কাজ করতে হয়েছে, কিন্তু আগামী এই পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা তার মধ্যে স্বাস্থ্যের জন্য 2% মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন। ইউকে অনুমোদন দিয়েছে, ভারতও দিয়ে দিবে, হয়তো WHO দিয়ে দিবে। আমরা আশা করি জানুয়ারি মাসের শেষে অথবা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি, যেহেতু এটা অনুমোদনের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন আমি আশাবাদী যে জানুয়ারি মাসের শেষের দিকে না হয়ে তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। 25 লক্ষ মানুষ কিভাবে পাবে সেইটার কিন্তু একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রিন্সিপাল সেক্রেটারি সভাপতি তাকে প্রদান করে একটি জাতীয় পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ওই জায়গা থেকেই কিন্তু নির্ধারণ করা হবে যে আমরা ফ্রন্ট লাইনার কাদেরকে দিব, কারা কারা পাবে। আলোচনায় রোগ নিয়ন্ত্রণ বিভাগের পক্ষে অধ্যাপক শাহনীলা ফেরদৌসী ছাড়াও ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষার সচিব, বিএমএ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের পক্ষে বক্তারা আলোচনায় অংশ নেন। তারা বলেন, শুধু মাস্ক পরা নিশ্চিত করেই করোনার সংক্রমণ নিম্নমুখী হচ্ছে, এই ব্যবস্থা জোরদার রাখতে হবে। জান্নাতুল বাকিয়া কিকা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে 22 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 7,531 জনের। মৃত্যুর হার 1.47%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,507 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,56,070 জন। সুস্থতার হার 88.99%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,408টি এবং পরীক্ষা হয়েছে 15,229টি। এই সময় শনাক্ত 1,235 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 8.11%। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 5,12,496 জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 15.94%। ঢাকার বনশ্রীতে 7তলা ভবনের ছাদে সমন্বিত ছাদ কৃষির আয়োজন করেছেন শাহ আলম চৌধুরী। সেখানে ফল ফসলের প্রাচুর্যের সাথে মাছ চাষ চলছে স্বয়ংক্রিয় অ্যাকোয়াপনিক্স ব্যবস্থায়। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। এ যেন স্বয়ংক্রিয় সবুজের কারখানা। মাত্র 1,700 বর্গফুটের ছাদ, কিন্তু এই পরিসরকেই সৃজনশীল পরিকল্পনায় সাজিয়েছেন শাহ আলম চৌধুরী। অ্যাকোয়াপনিক্স ব্যবস্থার কারণে দৃষ্টিনন্দন এই ছাদ কৃষির উৎপাদনও বেশ ভালো। লাউ কটা খেয়েছেন? লাউ খেয়েছি 3-4টা মতো। 3-4 খেয়ে ফেলছেন? এখন তো 3টা, এদিকে 4টা, 5টা, 6টা, অনেক লাউ রয়ে গেছে। বাঁধাকপি ফুলকপি কি খাওয়া শুরু করেছেন? বাঁধাকপি ফুলকপি খাইছি অনেকগুলো। প্রথমে ওই যে ওখানে কোনো এগুলো ছিল, ওগুলো বড় হয়ে গেছে। এক পাশে ফল, অন্য পাশে সবজি সহ নানান আয়োজন, সঙ্গে জমে উঠেছে মাছ চাষের আয়োজন। মাছের চাষের ভিতরে মাছ আছে 250টা মাছ আছে। তেলাপিয়া, 250টা তেলাপিয়া মাছ আছে এই গ্রামটাতে। এই মাছকে যে খাবার দিয়ে দেওয়া হচ্ছে, এই মাছ খাচ্ছে, খাওয়ার পরে মাছ যে বর্জ্যটা ছাড়ছে, সেই বর্জ্যটা ভেঙে খাদ্যে রূপান্তরিত হয়। কৃষির এই আয়োজনে পরিবারের সদস্যদেরকে অনুপ্রাণিত করছেন শাহ আলম চৌধুরী। এখানে আপনার যে পরিমাণের সবজি শাক আসে, এটা শীতের এই সময়টাতে তো কিনতে হয় না? কিনতে হয় না, প্রতিবেশীরাও দেই। টমেটো প্রচুর হয়, বাঁধাকপি তো হয়, সবাইকে একটা করে দেই। আচ্ছা, যেহেতু গাছের জিনিস খুশি হয়, ফ্রেশ জিনিস। এখানে তো কোনো কীটনাশক ব্যবহার না, কীটনাশক নেই, কোনো ধরনের পেস্টিসাইড, তারপর কেমিক্যাল ফার্টিলাইজার কিছুই নাই। আচ্ছা, তো আপনার এটা দেখে কি আপনার এই ভাড়াটিয়াদের ভিতরে আগ্রহ জমে? ওরা বারিন্দায় করেছে না? বাহ, গুড গুড। আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাদ কৃষির আয়োজনকে দ্রুত লাভজনক করে তুলতে পারে বলছেন এই উদ্যোক্তা। গাছ আছে, ফুল আছে, আছে ফল, নেই শুধু গাছের নিচে মাটি। এ নিয়েই তৈরি হচ্ছে অ্যাকোয়াপনিক্স, উৎপাদন হচ্ছে মাছের। যারা এই পদ্ধতি অনুসরণ করছেন তারা ইতিমধ্যেই এ থেকে একদম বিশুদ্ধ শাক সবজি, ফলমূল আর মাছের উৎপাদন পাচ্ছেন। আপনিও হতে পারেন এরকমই একটি অ্যাকোয়াপনিক্স ছাদ কৃষির আয়োজক। ঢাকার বনশ্রীর জনাব শাহ আলমের
ছাদ কৃষি আয়োজন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন আগামীকাল বিকেল ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ফিরে দেখা 2020। সাল ছিল অনেক গুণীজনকে হারানোর বছর। দেশে করোনা ভাইরাসে যে ৭,০০০-এর বেশি মানুষ মারা গেছেন তাদের মধ্যে আছেন অনেক বিশিষ্টজন। নানা ক্ষেত্রে অবদান রাখা গুণী মানুষদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন মিথিলা নাজনীন। করোনা মহামারীতে সময়ে এসে রাজনীতিবিদদের পক্ষে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্ভব ছিল না। আক্রান্তের তালিকায় তাই অনেক রাজনীতিবিদ, তাদের মধ্যে অনেককে হারিয়েছে চিরদিনের জন্য। এ তালিকায় আছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী, সিলেটের প্রথম মেয়র বদরুদ্দিন কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম আনোয়ারুল কবির তালুকদার, সংসদ সদস্য ইসরাফিল আলম, সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বার্ধক্যজনিত কারণে মারা যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এবছর চলে গেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ রবীন্দ্র গবেষক অধ্যাপক নাসিমউদ্দিন মালিথা, সাহিত্যিক রাহাত খান এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা। শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনও হারিয়েছে অনেককে। তাদের মধ্যে আছেন আলী জাকের, কামাল লোহানী, আবুল হাসনাত, মনিরুজ্জামান, আব্দুল শহীদ, ভাস্কর, মৃণাল হক, মান্নান হীরা, আব্দুল কাদের, আজাদ রহমান, সাদেক বাচ্চু, আলাউদ্দিন আলী, সেলিম আশরাফ এবং আলম তালুকদার। এবছর বাংলাদেশ হারিয়েছে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে। টিভি ব্যক্তিত্বদের মধ্যে চিরদিনের জন্য চলে গেছেন বরকতুল্লাহ, আহসান হাবিব ও মোস্তফা কামাল সৈয়দ। মৃত্যুবরণ করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক নৌপ্রধান মোহাইমিনুল ইসলাম, সেক্টর কমান্ডার সিয়াদ দত্ত ও ওসমান চৌধুরী এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান সাদত হোসেনও মৃত্যুবরণ করেছেন করোনার মহামারীর সময়ে। মারা গেছেন রাষ্ট্রপতির ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফি ও হেফাজতের নতুন মহাসচিব নূর হোসেন কাসেমিও মারা যান এবছর। দেশের শিল্প ও বাণিজ্য অঙ্গনও হারিয়েছে অনেক বিশিষ্ট উদ্যোক্তাকে। 2020 সালে মারা গেছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, আব্দুল মোনেম লিমিটেডের কর্ণধার আব্দুল মোনেব এবং পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সাংসদ এম এ হাশেম। করোনা মহামারীর এ সময়ে মৃত্যু তালিকা অনেক দীর্ঘ। তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা। মিথিলা নাজনীন, চ্যানেল আই। এবারে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। করোনার তৃতীয় ভ্যাকসিন হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। 5 কোটি মানুষের জন্য 10 কোটি ভ্যাকসিন কিনবে দেশটি। 4 জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। ভ্যাকসিন নেয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে মডার্নার তৈরি টিকা নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে সিঙ্গাপুর। দেশটিতে অগ্রাধিকার ভিত্তিতে একজন স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হয়। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। wuhan করোনা আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের 10 গুণ জানালো চীনা কর্তৃপক্ষ। কানাডা, চিলিতে নতুন ধরনের করোনার সংক্রমণ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম সামিট আন্তর্জাতিক সংবাদ নিয়ে।
করোনার উৎপত্তিস্থল চীনের উহানে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে 10 গুণ বেশি বলে জানিয়েছে চীনা রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। অ্যান্টিবডি টেস্টের পর প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, উহানের 1,10,00,000 মানুষের 5 লাখই করোনায় আক্রান্ত হয়েছিল। চীনা সরকারের হিসেবে আক্রান্তের সংখ্যা 50,354 জন। এরই মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রেও নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন ধরনের করোনার সংক্রমণ ধরা পড়েছে কানাডা ও চিলিতেও। ব্রাজিলে সেপ্টেম্বরের পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। সংক্রমণ ঠেকাতে 2 সপ্তাহের কঠোর লকডাউন নিয়েছে ডেনমার্ক সরকার। এবারে রয়েছে কৃষি সংবাদ। শীত এলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষক পরিবারগুলোতে কুমড়ো বড়ি তৈরির ধুম পড়ে যায়। মেহেরপুরের অনেক এলাকায় কৃষক পরিবারের নারীরা বাণিজ্যিক ভিত্তিতে এটি তৈরি করে বাজারজাত করেন। কুমড়ো বড়ি স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশেও যাচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন ধরে উচ্ছেদ অভিযান না থাকায় চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা স্থায়ী রূপ নিয়েছে। নদী দখল করে গড়ে উঠছে বালুমহল ও ডকইয়ার্ড সহ বিভিন্ন স্থাপনা। বিআইডব্লিউটিএ বলছে, উচ্ছেদ অভিযানের জন্য প্রক্রিয়া চলছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। মুজিব বর্ষ ও বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আয়োজনে হয়ে গেল ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন। করোনার কারণে সীমিত পরিসরের আয়োজনে ভবিষ্যতে গ্রামীণ খেলাগুলোকে এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। রিপোর্টে জানাচ্ছেন তামান্না তানজিনা। 2018 সালে যাত্রা শুরুর পর এরই মধ্যে 7টি আয়োজন করেছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, যার সভাপতি কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তাদের এটি 8ম আয়োজন। 7টি টিমের 56 জন প্রতিযোগী আর 6টি ইভেন্ট। তবে ক্রীড়াবিদদের কাছে মাঠে থাকতে পারাটাই বড়। আসলে আমরা তো হচ্ছি গেমস লাভার, আমরা এটাকে কখনো আলাদাভাবে দেখতে পারবো না। আর এই খেলাগুলোতে অনেক আনন্দ করা যায়। দেশীয় খেলার প্রতি কিন্তু আমাদের আগ্রহটা দিন দিন কমে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের বাইরের কান্ট্রির গেমগুলোর মতো আমাদের দেশের খেলাগুলো এভাবে প্রচার করা হয় না। দেশের 64 জেলা ছাড়িয়ে বিদেশের মাটিতে এই খেলাগুলো পৌঁছে দিতে চান আয়োজকরা। আমাদের গোল্লাছুট সারা দেশব্যাপী সবাই খেলে, আমাদের দাঁড়িয়াবাঁধা সারা বাংলাদেশে একই নিয়মে একই শৃঙ্খলায় যেন খেলাটা অনুষ্ঠিত হতে পারে, আমরা সেই উদ্যোগ গ্রহণ করব। গ্রামীণ খেলাগুলো সুদিন ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার। বিভিন্ন ফেডারেশনগুলো সাথে আমরা সরকারি অফিস আদালতে কর্মসম্পাদনের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা হয়, আমরা ফেডারেশন অ্যাসোসিয়েশনের সাথে এখন সেরকম চুক্তি করার কথা ভাবছি। করোনা পরিস্থিতির আরও অবনতি না হলে আগামী মার্চেই কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আরেকটি আসর আয়োজনের পরিকল্পনা আছে। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। টিভিএস বাজারে এনেছে অ্যাপাচি RTR 164V'র সাথে ব্লুটুথ স্মার্ট এক্স টেকনোলজি। নতুন ধরনের হেডলাইট, রেডিয়াল টায়ার ও গ্রাফিক্স সহ নানা ফিচার যুক্ত করা হয়েছে এই ভার্সনটিতেও। ভার্চুয়াল মাধ্যমে মোটরসাইকেলটি উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায়। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব।
ফেডারেশন কাপে ডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী, 2 ম্যাচের মুক্তিযোদ্ধা সংসদের বিদায়। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আগামী বছর দেশের সামষ্টিক অর্থনীতি বিদায়ী বছরের চেয়ে ভালো হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। অর্থনৈতিক বিষয় এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2020-এ সারা বিশ্ব করোনার কারণে ক্ষতিগ্রস্ত হলেও বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলো জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে পূর্বাভাস দিয়েছে সেখানে বেশ শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। ক্রয় কমিটির সভায় ভারত থেকে সিদ্ধ চাল আমদানিরও সিদ্ধান্ত হয়। সালে সারা বিশ্ব ভাবে যে ওয়ার্ল্ড ব্যাংক IMF তারা প্রক্ষেপণ করেছে যে সারা বিশ্বের অর্থনীতি গত বছরের তুলনায় এবার 4 বার কমে গেছে, কম হবে 2020 সালের ডিসেম্বরে, কালকে যেটা শেষ হবে বছর। এবং এশিয়ান কান্ট্রিগুলোর জন্য তারা বলেছেন 1.7%। তো যেগুলো উন্নত দেশ তারাই বেশি, তাদেরই সাফারিংসটা বেশি। তো আমি মনে করি যে আমাদের এখনো করোনা শেষ হয়নি। করোনা শুরু হওয়ার পর থেকে আমরা যেভাবে মোকাবেলা করেছি এবং যেভাবে আমাদের যে আমরা মোটামুটি ভাবে তুলনামূলক ভাবে আমি মনে করি যে আমরা একটা অবস্থানে আছি। বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা এবং চীনা প্রতিষ্ঠান মেসার্স সান এ ওরাল কেয়ার কোম্পানি লিমিটেড বিনিয়োগ চুক্তি সই করেছে। চুক্তির আওতায় সান এ ওরাল কোম্পানিতে 94 জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে। বেবজার সংসদ মাহমুদুল হোসাইন খান এবং মেসার্স সান এ ওরাল কেয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাও জিয়াং ঝেং চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম এবং অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে দোকান বরাদ্দের নামে 35 কোটি টাকা আত্মসাতের মামলায় 31 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালত PBI-কে আদেশ দেন। ফুলবাড়িয়া মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। আদালত যে এই হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্তনাদ শুনেছে, তাদের অভিযোগটা শুনেছে, তদন্ত দিয়েছে। তদন্তে বের হয়ে আসুক প্রকৃতপক্ষে এই টাকাগুলো কোথায় গেছে, কার মাধ্যমে গেছে, কিভাবে গেছে। গণতন্ত্রের বার্তা নিয়ে সাদা পতাকা মিছিল করেছেন ঢাকা 4 আসনের সংসদ সদস্য আবু হোসেন বাবলা। নিজ নির্বাচনী এলাকা রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা থেকে মিছিলটি শুরু হয়ে দোলাইপাড় চৌরাস্তায় শেষ হয়। জাতীয় পার্টির কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা এই মিছিলকে সংবিধান সমুন্নত রাখার সহায়ক শক্তি হিসেবে মন্তব্য করেন। এবারে ভ্যালি খেলার খবর। ফেডারেশন কাপে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। 2 জয়ে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আবাহনীর। এই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে 2 ম্যাচের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলেছে ঢাকা আবাহনী। 30 মিনিটে ফ্রি কিক থেকে আফগান ডিফেন্ডার মাসি সাইঘানের গোলে এগিয়ে যায় আবাহনী লিমিটেড। বিরতি থেকে ফিরে নাবিব নেওয়াজ জীবনের কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাইতিয়ান ফরওয়ার্ড বেলফোর্ট। ম্যাচের 87 মিনিটে অবশ্য মুক্তিযোদ্ধার হয়ে ব্যবধান কমান মিডফিল্ডার রোহিত সরকার। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে 17 লাখ মানুষের জীবন হারানোর শোকের পাশাপাশি বছর জুড়ে ক্রীড়াঙ্গন কেঁদেছে খেলার মাঠের মানুষদের একের পর এক মৃত্যুতে। কোবি ব্রায়ান্ট দিয়ে শুরু, এরপর একে একে ডিয়েগো ম্যারাডোনা, পাওলো রসি, ডিন জোনসের মতো তারকাদের মৃত্যু শোকাহত করেছে খেলার দুনিয়াকে।
বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা শোয়েছেন বাদল রায়, নরেশুজ্জামান ও ASM ফারুকের মতো ক্রীড়া ব্যক্তিত্বদের চিরবিদায়ের শোক। ফিরে দেখা 2020-এ সাইদুর রহমান শামীমের রিপোর্টে প্রয়াত ক্রীড়াবিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। মহাকালের স্রোতে হারিয়ে যাচ্ছে 2020, যা গতিময় মানব সভ্যতার গতি হারানোর, চার দেয়ালে অবরুদ্ধ হওয়ার আর অশ্রু নদীতে ভেসে যাওয়ার একটি বছর। জানুয়ারিতে হেলিকপ্টার দুর্ঘটনায় কিশোরী কন্যা সন্তান সহ নিহত হন 41 বছর বয়সী আমেরিকান বাস্কেটবল লিজেন্ড কোবি ব্রায়ান্ট। 1997-তে বুট তুলে রাখার পরও ফুটবলে ছিলেন মিডিয়ার মধ্যমণি। 25শে নভেম্বর মাত্র 60 বছর বয়সে পৃথিবী ছাড়লেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। কোন একজন ফুটবলার একাই যে বিশ্বকাপ ম্যারাডোনার মতোই 82-র স্পানা বিশ্বকাপে একা ইটালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন সোনার ছেলে পাওলো রসি। ব্রাজিল ম্যাচে হ্যাট্রিক, সেমি আর ফাইনাল মিলিয়ে আরো 300 মোট 6 গোল করে রসি নিজে জিতেছেন গোল্ডেন বল আর গোল্ডেন বুট পুরস্কার। ক্রিকেটও সয়েছে হারানোর শোক। জীবন ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র 5 কদম দূরে থেকে চলে গেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের বিশ্বখ্যাত CW শেষ জীবিত সদস্য স্যার এভারটন উইকস। অস্ট্রেলিয়ার ক্রিকেটও দেখছে মৃত্যু। ধারাভাষ্যের নিখুঁত বিশ্লেষণের জন্য এ প্রজন্মের কাছে তিনি পরিচিত প্রফেসর ডিনো নামে। 80 আর 90 দশকের অন্যতম সফল ব্যাটসম্যান ডিন জোন্স 59 বছর বয়সে মারা যান সেপ্টেম্বরে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য 2020 ছিল শোকের এক বছর। ফুটবলের সোনালী প্রজন্মের প্রতিনিধি, জাতীয় দল ও মোহামেডানের সাবেক স্ট্রাইকার, রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক বাদল রায় 63 বছর বয়সে মারা যান ক্যান্সারের কাছে হার মেনে। তার সমসাময়িক আবাহনী ও জাতীয় দলের ফুটবলার গোলাম রব্বানী হেলাল, ঢাকা মোহামেডানের সাবেক অধিনায়ক নুরুল হক মানিক, জনপ্রিয় ফিফা রেফারি আব্দুল আজিজও মারা গেছেন এবছর। করোনা ভাইরাসে মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দল ও ঢাকা মোহামেডানের স্ট্রাইকার নওশেরুজ্জামান। মোহামেডান ও জাতীয় দলের ক্রিকেটার ও ম্যানেজার ASM ফারুককেও চিরবিদায় জানিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। করোনা ভাইরাসে চিরবিদায় নিয়েছেন দেশের 2 ক্রীড়া সাংবাদিক হান্নান খান ও মাহমুদুল হাকিম অপু। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে সক্ষম করার ঘোষণা। পলাতক বা বিচারাধীন আসামি, দণ্ডিত বন্দীদের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা। সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজ্য। বন বিভাগের সব পর্যায়ে বদলি ও পদোন্নতিতে মোটা অঙ্কের লেনদেনের অভিযোগ। টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ। এবং ফেব্রুয়ারির মধ্যে ভারত থেকে 50 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে বরাদ্দ GDP-র 2%।